রাজশাহী ৩ পবা মোহনপুরবাসী যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পক্ষ থেকে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। রাজশাহী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শফিকুল হক মিলন। জনাব শফিকুল হক মিলন, আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 এবং 27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। রাজশাহী 3 পবা মোহনপুরবাসী যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পক্ষ থেকে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট একটি সময়োপযোগী, জনমুখী ও উন্নয়ন বান্ধব বাজেট। বৈশ্বিক অর্থনীতির চলমান অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতা, জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করা খুব সহজ কাজ নয়। সেই কঠিন বাস্তবতার মধ্যেও এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের মধ্যে একটি গ্রহণযোগ্য ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আমি মনে করি বর্তমান অর্থনৈতিক বাস্তবতার এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, অন্যদিকে উন্নয়ন ব্যয় সংকুচিত না করে বিনিয়োগ ও কর্মসংস্থানের ভিত্তি ধরে রাখছে। এটি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এবারের বাজেটের সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে এর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শন। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে উন্নয়নমূলক প্রবাহ রাজধানী এবং কয়েকটি বড় শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, কিন্তু আজকে বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। দেশের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে উন্নয়নের সুফলকে প্রান্তিক অঞ্চল, সীমান্তবর্তী জনপদ, কৃষি নির্ভর জেলা, অপেক্ষাকৃত অনুন্নত এলাকাগুলোতে পৌঁছে দিতে হবে। আমি সন্তোষের সঙ্গে লক্ষ্য করছি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যোগাযোগ, পানি সম্পদ, কৃষি, গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় সরকার খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে উত্তরাঞ্চল, চরাঞ্চল, হাওড় এলাকা, উপকূলীয় অঞ্চল এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নের মূলধারায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। মাননীয় স্পিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শন বাংলাদেশের সংবিধানের চেতনাকেও ধারণ করে। উন্নয়নের প্রকৃত সাফল্য তখনই অর্জিত হবে যখন রাজশাহীর কৃষক, কুড়িগ্রামের দিনমজুর, ভোলার জেলে, সুনামগঞ্জের হাওরবাসী এবং পার্বত্য অঞ্চলের জনগণ সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করবে। আমি বিশ্বাস করি এবারের বাজেটে সেই লক্ষ্যকে সামনে রেখে প্রণীত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমি বিশেষভাবে সন্তোষ প্রকাশ করছি যে এডিপির দর্শনের মধ্যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট বা সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। উন্নয়নের কেন্দ্রে শুধু ঢাকা বা কয়েকটি মহানগর নয়, বরং জেলা, উপজেলা এবং প্রান্তিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করার যে অঙ্গীকার এডিপিতে পরিলক্ষিত হয়েছে তা প্রশংসনীয়। উত্তরাঞ্চল, উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, খরাপ্রবণ এলাকা, সীমান্তবর্তী জনপদ ইত্যাদির জন্য উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধির যে নীতিমালা গ্রহণ করা হয়েছে তা দীর্ঘদিনের আঞ্চলিক বৈষম্য কমাতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমি রাজশাহী 3 আসনের জনগণের প্রতিনিধি হিসাবে উত্তর অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। রাজশাহী অঞ্চলকে সাধারণত বাংলাদেশের খাদ্য ভাণ্ডার এবং ফলের রাজধানী বলা হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এই অঞ্চলের কৃষকদের অবদান অসামান্য। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কৃষিকে শুধু একটি উৎপাদন খাত হিসাবে নয়, বরং জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করতে হবে।
আমি সরকারের কৃষি ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কৃষি যন্ত্রের প্রণোদনা, সেচ সহায়তা, উন্নত বীজ সরবরাহ এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রম দেশের কৃষি উৎপাদিত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে উত্তরাঞ্চলের কৃষকদের জন্য কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। মাননীয় স্পিকার, রাজশাহীর আম শুধু একটি পণ্য নয়, এটি একটি ব্র্যান্ড। রাজশাহীর আম আজ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বহন করে। মোহনপুর, বাগমারা, পবার, পানও সেরকম বাংলাদেশের পরিচিতি বহন করে, কিন্তু উৎপাদন বৃদ্ধির তুলনায় রপ্তানি এখনও আশানুরূপ নয়। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, দুঃখিত, রাজশাহীতে একটি আধুনিক ম্যাঙ্গো এক্সপোর্ট জোন প্রতিষ্ঠা করা হোক। ভ্যাপার হিট ট্রিটমেন্ট, হট ওয়াটার ট্রিটমেন্ট এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং সুবিধা সম্প্রসারণ করা হোক। শাহ মখদুম বিমানবন্দরকে কৃষিপণ্য রপ্তানি উপযোগী কার্গো সুবিধার আওতায় আনার সম্ভাবনা বিবেচনা করা হোক। যদিও শাহ মখদুম বিমানবন্দরকে গেটওয়ে হিসাবে, আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে বিবেচনা করা হয়েছে, সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আম ভিত্তিক কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হোক। এ ধরনের উদ্যোগ রাষ্ট্রের অর্থনীতি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় স্পিকার, বরেন্দ্র অঞ্চল দেশের সবচেয়ে সংকটাপন্ন অঞ্চলগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের ফলে খরা পরিস্থিতি আরও প্রকট হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে। দীর্ঘমেয়াদী এটি কৃষি উৎপাদন, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকিপূর্ণ তৈরি করতে পারে। বাংলাদেশের জলবায়ু অভিযোজন নীতিতে উপকূলীয় এলাকার পাশাপাশি খরা প্রবণ উত্তরাঞ্চলকেও সমান গুরুত্ব দিতে হবে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এটি শুধু কৃষি নয়, দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। আমি প্রস্তাব করছি বরেন্দ্র অঞ্চলের জন্য একটি নর্দার্ন গ্রোথ রেজিলেন্স প্রোগ্রাম করার, পুনর্ভবা, পদ্মা, মহানন্দা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় আর 1 মিনিট দেওয়া হলো আপনাকে। স্পিকার, 1 মিনিট। 1 মিনিট আমাদের এদিকে যেতে হবে, প্লিজ। আপনি বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প এবং পৃষ্ঠস্থ পানি নির্ভর সেচ ব্যবস্থা সম্প্রসারণ, এগুলোকে আগামী এডিপির অগ্রাধিকার প্রকল্প হিসাবে বিবেচনা করা উচিত। আমি পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনের প্রতি অনুরোধ জানাবো যে উত্তরাঞ্চলের জন্য একটি সমন্বিত বরেন্দ্র পানি নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হোক। নদী পুনরুদ্ধার, খাল পুনর্খনন, পৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি রাজশাহীতে কৃষিভিত্তিক শিল্প পার্ক প্রতিষ্ঠা, সংরক্ষণ এবং গুদামজাত সুবিধা সম্প্রসারণ, রেল ও সড়ক সংযোগ আরও আধুনিকীকরণ এবং ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে অর্থায়নের সুযোগ বৃদ্ধি।